আসসালামু আলাইকুম এভরিওয়ান। চেনা অচেনা ভালোবাসা গল্পের 7 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। আমজাদ চৌধুরী বলে, কি হয়েছে আমার মেয়ের? তেমন কিছু না, সারাদিন না খাওয়াতে এরকম হয়েছে। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনার মেয়ের সবসময় কিছু নিয়ে ডিপ্রেশনে থাকে, তাকে টেনশন ফ্রি রাখবেন। এত কম বয়সে এগুলো শরীরের জন্য খারাপ। ডাক্তার তার মতো কথাগুলো বলে সাইড কেটে চলে যায়। তোমার ছেলের জন্য আজকে মেয়েটার এই অবস্থা। সুস্থ হোক, তারপর আমি ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। এখন আর এই ভুল আমি করব না। তার বাবার থেকে সব দায়িত্ব আমি নিয়েছি। মেয়েটাকে সুস্থ সুন্দর একটা জীবন দিব আমি। এর মধ্যে যদি তোমার ছেলে আসে, তার ফল খুবই খারাপ হবে আয়শা, আমি বলে দিলাম। আমজাদ চৌধুরীর আগে ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলে বের হয়ে আসে হাসপাতাল থেকে। আয়শা বেগম শুষ্ক মুখে পা বাড়ায় আনায়ার উদ্দেশ্য। ডান পাশে মাথার নিচে হাত রেখে কাত হয়ে শুয়ে আছে আনায়া। চোখ থেকে পানি ঝরছে, নিচে ফ্লোরে তাকিয়ে আছে এক ধ্যানে। কি ভাগ্য আমার, যা চাই তাই হারাই। মুখ ফুটে কথাটা বলে আনায়া। আয়শা বেগম দরজায় দাঁড়িয়ে শ্রবণ করে কথাটা তার কলিজায় ধক করে ওঠে। গাড়ি থেকে নেমে আবরার, এক পাশে অমি আর এক পাশে সোহান। অমির মুখের ভাব স্বাভাবিক, সোহানের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। তিন বন্ধু একটাই গেট আপ এসেছে, সাদা শার্ট ইন করে পরা, তার উপর কালো ব্লেজার, হাতে কালো ওয়াচ, কালো চশমা। আবরারে এলোমেলো চুলগুলো সামনে পড়ে আছে, তার জন্য আরো বেশি আকর্ষণ লাগছে তাকে। আবরার আগে আগায়, তার পিছনে অমি ও সোহান জায়গায় দাঁড়িয়ে আছে। সোহানের মতো আজকে মেলিসা সোনাকে আবরার আদর করবে, তাই সে আর এগোতে চাচ্ছে না। কিন্তু অমি আবার এসে সোহানকে জোর করে নিয়ে যায়। মেলিসা খান আর তার বাপ এলিন খান বসে আছে রেস্টুরেন্টে। দীর্ঘ 2 ঘন্টা যাবৎ বসে আছে মেলিসা তার বাবাকে নিয়ে। এতক্ষণ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আবরার দেখা মিলেছে। সামনে বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ে আবরার, তার পাশে দাঁড়িয়ে আছে অমি ও সোহান। মেলিসা মুগ্ধ চোখে তাকিয়ে আছে আবরারের পানে, আর আবরার তাকিয়ে আছে মোবাইলের পানে। সকলে নীরব। মেলিসার তাকানো দেখে সোহান মনে মনে আওড়াচ্ছে, আহারে বেচারি, আহারে বেচারি, তার জমকে কি সুন্দর দেখছে। পাশ থেকে অমি ধাক্কায় ধ্যান ভাঙে। আমার সময়ে অনেক দাম, শুধু শুধু এখানে বসিয়ে রাখার মানে নেই, আবরার ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে। এলিন খান মুখ খুলে, মিস্টার আবরার, আমি চাই তুমি খান গ্রুপের দায়িত্ব নাও, আমার কোম্পানিটা তুমি হ্যান্ডেল করো। এলিনের কথায় অমি আর সোহান আবরারের পানে তাকায়। তারা জানতো এমন কিছু বলবে। আবরার স্বাভাবিকভাবে তাকিয়ে আছে। আমার ব্যবসা কি তোর বাপ দেখবে? দাঁতের উপর দাঁত চেপে বলে ওঠে আবরার। আবরারের কথা শুনে মেলিসা দাঁড়িয়ে যায়। সম্মান দিয়ে কথা বলো আবরার, উনি তোমার বড়, আর আমার কথাটা শোনো। যে আশায় আমার পিছনে লেগেছ, এইসব ভুলে যাও শোনা। তোমার বাবা মেয়ে দুইজনের জন্যই ভালো হবে। ঝাঁঝালো কণ্ঠে বলি ছেড়ে গটগট পায়ে বের হয়ে আসে। এমনি আজ মন মেজাজ ভালো নেই, তার উপর এইরকম উটকট ঝামেলা। বের হতে হতে বলে আবরার। পাশ থেকে অমি বলে ওঠে, কেন ব্রো, কি হয়েছে? আজ সারাদিন প্রাণ পাখি দেখা মিলেনি? এই রাতুল আর ইয়ামিনকে তুলে নিয়ে আয়। দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে চলেছে, মাত্রই পার্ক থেকে বের হয়েছে। ইয়ামিনের 2 হাতে 2 বাচ্চা ধরে আছে, পাশে রাতুল হাঁটছে। একটু পর রাতুল ইয়ামিনের গায়ে ঢুলে পড়ে, 5 কি 6 বার এমন করছে। তার এহেন কাণ্ডে মহাবিরক্ত ইয়ামিন দাঁত চেপে চিৎকার করে বলে ওঠে, তোর সমস্যা কি? এভাবে গায়ে পড়ছিস কেন? আমার ক্রাশকে তো তোরা কোর্ট দিয়ে বিয়ে করে দিয়েছিস। অনেকদিন যাবত তার মুখখানা দেখি না, খুব দেখতে ইচ্ছে করছে। মুখটা অসহায় করে বলে ওঠে রাতুল। ইয়ামিন ভুকুসকে তাকাই, কে তোর ক্রাশ? লারা শোনা। মুখটা অসহায় করে বলে ওঠে রাতুল। তার কথা শুনে হু হু করে হেসে ওঠে ইয়ামিন। চল যাই। বস্তির মধ্যে ঢুকে পড়ে 2 বন্ধু এক বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করে সামনে আগায়। সামনে ঘরে বসে আছে লারা, লাকড়ির চুলায় কিছু রান্না করছে, জামা কালো কালি। তা দেখে মুখ টিপে হেসে ওঠে রাতুল। সামনের দিকে এগিয়ে ডেকে ওঠে রাতুল, দে লারা চিনি ছাড়া। হঠাৎ কারো ডাকে পিছন ফিরে লারা। রাতুল আর ইয়ামিনকে দেখে ভুকুসকে তাকাই। কি অবস্থা, চিনি ছাড়া শরবত? রাতুল মুখ টিপে হেসে বলে। ইয়ামিন মুচকে হাসছে। ঘরের ভিতর থেকে একটা 55 কি 60 এমন বছরে একটা মহিলা 2 হাতে 2টা চেয়ার নিয়ে বের হয়ে আসে। হাসি মুখে কথা বলে ইয়ামিন, ভালো আছেন আন্টি? লারা, কি হন আপনি? আমি ওর সতীন। বড় মহিলা পান খা দাঁত বের করে বলে ওঠে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাশ থেকে বলে ওঠে রাতুল। পাশ থেকে মহিলা কথা বলাই ভালো লাগেনি, তাই তিনি বলে ওঠেন, আচ্ছা আপনারা কথা বলেন। বলে উঠে যায়। লারা এখনো কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। রাতুল বলছে, কি তোমাকে বিয়ে করবে? ওই বুড়োকে ডিভোর্স দিয়ে আমার প্রাণপ্রিয় বন্ধুকে বিয়ে করতে পারো। ইয়ামিন রাতুলের দিকে তাকিয়ে মুচকে হেসে বলে ওঠে, দেখো লারা, বিয়ে না করে বাচ্চা জন্ম দিয়ে ওদের নিয়ে ঘুরছে। রাতুল দাঁত কেলিয়ে বলে ওঠে, আমার বাচ্চা, প্রমাণ কি? ইয়ামিন রাতুলের দিকে তাকিয়ে বলে ওঠে। লারা দুইজনের কাণ্ড দেখছে। চাচ্চু, তোমাদের সাথে উনি কি হয় তোমার? বড় মেয়েটা মুখে হাত দিয়ে জিজ্ঞেস করে রাতুল। আব্বু। মেয়ে চকলেট খেতে খেতে বলে ওঠে। মেয়ের কথায় হু হা করে হেসে ওঠে রাতুল। পাশ থেকে লারাও মুচকি হাসে। ইয়ামিন বেচারা মুখটা অসহায় করে বের হয়ে আসে। পরের দিন বিকেলে আনায়াকে বাসায় নিয়ে আসে। সে এখন পুরোপুরি সুস্থ।
আনোয়ারের সাথে মারিয়া, আলিফ, আয়শা বেগম বাড়ির ভিতরে প্রবেশ করে সবাই। ড্রয়িং রুমে বসে আছে ইয়ামিন আর রাতুল। মারিয়াকে দেখে ইয়ামিন চুলগুলো পিছনে নিয়ে হাত দেয়। রাতুল আর ইয়ামিন বড় বড় করে পা ফেলে আনায়ার কাছে আসে। আনায়ার পাশে মারিয়াও দাঁড়িয়ে আছে। তোমার শরীর কেমন আছে আম্মা? রাতুল মারিয়ার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করে। আম্মার প্রতি তো কোনো দায়িত্ববোধ নেই দেখছি, কাল থেকে হাসপাতালে করিডোরে শুয়েছিল, দেখতে যাননি? আসলে আম্মা, আব্বা আমাদের বিশাল বড় একটা দায়িত্ব দিয়েছিল, তো তাই বাসায় ছিলাম না। আনায়ার কথা বাড়ায় না, সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। মারিয়া তখন দাঁড়িয়ে কথা শুনে এখন রান্নাঘরের দিকে পা বাড়ায়। আনায়ার জন্য স্যুপ বানিয়ে আনতে তার পিছন পিছন ইয়ামিন আর রাতুলও যায়। জানো ডায়রিয়া, তোমাকে দেখার জন্য আমরা মনটা কত আনচান করে। রাতুল অসহায় সুরে বলে ওঠে। রাতুলের কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মারিয়া, দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমি মারিয়া, ডায়রিয়া না। যে যাই হোক, আমার বন্ধুর দেওয়ার নামটা সুন্দর, তাই না ব্যবহার করব, কি বলো বন্ধু? ইয়ামিনের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে বুলি ছাড়ে রাতুল। ইয়ামিন অসহায় মুখ করে বুকের বাঁ পাশে হাত রেখে দাঁড়িয়ে আছে, যখন তখন হার্ট অ্যাটাক করতে পারে। ষান্ডার বাচ্চা আন্ডা। কপাল কুঁচকে ইয়ামিনের দিকে তাকিয়ে বলে ওঠে মারিয়া। কি কি বলে ডায়রিয়া? আমি সান্ডার বাচ্চা আন্ডা? রাতুল জুড়ে বলে ওঠে। সাইড দেন হাউন আঙ্কেল। সুপের প্লেট হাতে নিয়ে বলে ওঠে মারিয়া। তার কথা শুনে হু হু করে হেসে ওঠে ইয়ামিন। ইয়ামিনের দিকে তাকিয়ে আছে রাতুল। শুনো ডায়রিয়া, আমার মন হাউন আঙ্কেলের মতো ছোট না, অনেক বড়। মারিয়া আর দাঁড়ায়নি, বড় বড় পা ফেলে বের হয়ে আসে রান্নাঘর থেকে। ইয়ামিন কটমট করে তাকানো দেখে রাতুল দাঁত কিলিয়ে দেয়। জানালার পাশে দাঁড়িয়ে আনা বাহিরে রাস্তার পানে তাকিয়ে আছে। কবে আপনার দেখা পাবো আমি? আপনার অপেক্ষায় আমি আজও অপেক্ষিত। মানুষ বলে অল্প চাওয়া জীবনে সুন্দর, কিন্তু আমার কপালে তো অল্পটুকু জুটে না। মৃদু সুরে কথাগুলো বলে আনায়া। পাশ থেকে আলিফ ছোট ছোট পায়ে এগিয়ে আসে, মাথায় হাত রাখে। মন খারাপ করিস না আনি, ভাইয়া হয়তো কোনো কাজে আটকে গিয়েছে, চলে আসবে খুব শীঘ্রই। মলিন হাসে আনায়া। আমি হারিয়ে গেলে না না আমাকে খুঁজবে, না আমার জন্য কেউ কাঁদবে, না কারো কিছু হারাবে। বড্ড একারে আলিফ, এই দুনিয়ায় বড্ড একা একটা মানুষ আমি। 2 দিন হাসপাতালে ভর্তি ছিলাম, না আমার জন্মদাত্রী মা দেখতে গিয়েছে, না আমার প্রাণপ্রিয় স্বামী কোনো খোঁজখবর নিয়েছে আমার। কেউ আমার জন্য ভাবে না, কেউ নেই আমার, আমি বড্ড একা। মাথা নিচু করে চোখের পানি ফেলছে আনায়া। আনায়ার কথাগুলো শুনে বুকটা কেঁপে উঠল আলিফের। আর একটু এগিয়ে এসে আনায়াকে শান্ত করার চেষ্টা করছে আলিফ। কারো কণ্ঠে আটকে ওঠে আনায়া। জামাইকে বিদেশ রেখে পরপুরুষের সাথে নষ্টামি করছিস? লিনা বেগম, লারার মা, রুমে ঢুকতে ঢুকতে শক্ত কণ্ঠে বলে ওঠে। আনায়া আর আলিফ দাঁড়িয়ে আছে। আনায়ার চোখের পানি হাতে উল্টো পিঠ দিয়ে মুছে নেয়। ছোট মা ও আলিফ, তোমরা তো দেখেছ আগে অনেকবার আমাদের বাসায় এসেছে, তাও কেন এসব মিথ্যা অপবাদ আমার উপর দিচ্ছ? কোনো মিথ্যা অপবাদ দিচ্ছি না, একদম নাটক করবি না। জামাই বিদেশে। একটা বিবাহিত মেয়ে জামাই ছাড়া থাকতে পারে না। জামাই না থাকলেও পরপুরুষে আশ্রয় নেয়। আমাকে বোঝাতে আসবি না, আমি বাচ্চা না, ঠিক আছে? চিৎকার করে কথাগুলো বলে লিনা বেগম। তার চিৎকার শুনে নিচ থেকে ইয়ামিন, রাতুল, মারিয়া, আয়শা বেগম, ওয়াফি, ওয়াজিহা, দীপ্ত বেগম, ওয়াজিহার মা চলে আসে আবরারের রুমে। কি হয়েছে রে আনায়া? আয়শা বেগম আনায়াকে জড়িয়ে ধরে প্রশ্ন ছুড়ে দেয়। আনায়ার মাথা নিচু করে হিসকি দিচ্ছে, কোনো কথা বলছে না, মাথা নিচু করে আছে। কি আর হবে, তোমার ছেলের বইয়ের প্রেম লীলা খেলা দেখি, জামাই নেই, পর পুরুষকে জড়িয়ে ধরে বসে আছে। ব্যঙ্গ করে কথাটা বলে লিনা বেগম। ছোট ভাবি সহজ সরল মেয়েটার দিকে এমন কথা তুললে না। এসব কথা আবরারের কানে গেলে রণক্ষেত্র বানিয়ে দেবে বাড়িটা। দীপ্তি বেগম বলি ছাড়ে। আলিফ এগিয়ে আসে। আমি আর এই বাড়িতে আসবো না, আমি চাই না আমার জন্য পবিত্র একটা মেয়ের জীবন কলঙ্কের দাগ পড়ুক। বলে রুম থেকে বেরিয়ে যায়। এখনো আনায় হেসকি দিচ্ছে। মারিয়া পানি খেতে দিয়েছে। ইয়ামিন আর রাতুল নীরব দর্শকের ভূমিকা পালন করছে। রাতুল কিছু বলতে নিলেও ইয়ামিনা আটকে দেয়। আবরারকে না জানিয়ে কিছু করতে চাচ্ছে না। আবরার যে সকল কিছু পরিদর্শন করছে তা ইয়ামিন আর রাতুল খুব ভালো করেই জানে। সারাদিনে কাজ শেষে একটু রেস্ট নিতে বসেছে আবরার। অফিস রুমে বসে আছে গা এলিয়ে, সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপে, বাড়ির সকল কাণ্ড দেখতে ব্যস্ত। পাশেই অমি কাজ করছে। সোহান খাবার আনতে গিয়েছে নিচ থেকে। আবরার ছোট ছোট পায়ে রুমে চলে আসে। তার অফিসে একটা পার্সোনাল রুম আছে। ধপ করে শুয়ে পড়ে আনায়ার কথাগুলো শুনে হালকা হাসে। আমার অভিমানী পাখি, খুব শীঘ্রই আসবো আমি জান। সকল অভিমান বুলিয়ে নিজের করে নিতে আসবো। ল্যাপটপে হোম পেজে চুমু খাই। তাকিয়ে থেকে সুর তুলে আবরার। স্বপ্নে তার সাথে হয় দেখা, বসে ভাবি একা একা, সে স্বপ্নে আসে তবু। আমার এই শূন্য বুকটা পূর্ণ করার জন্য তোমাকে দরকার প্রাণ পাখি। বলে আবরার ল্যাপটপ অন করে নীলা বেগমের কাণ্ড দেখে চোখে পড়ে। আনায়াকে দেখছে। এতক্ষণ আনার অভিমানী কথাগুলো 15 বার দেখছে আবরার। তাই আর লীনা বেগমের কাণ্ড চোখেগুলো পড়েনি। কটমট করে তাকিয়ে আছে আবরার। মেয়েকে দূর করেছি, এখন এই শূন্যটাও আমার বইয়ের দিকে লেগেছে। এই একটা পর একটা বালসাল আমার কপালে কেন আসে? ভালো হতে চাই, ভালো হতে দিবে না এরা আমাকে।
দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে কল করে ইয়ামিন আর রাতুলকে। পরন্ত দুপুর, আকাশে সূর্যের প্রখর প্রতাপ, রাস্তা সহ চারিদিকে যেন গরমে উত্তপ্ত হয়ে আছে। চারিদিকে শুধু গরম আর গরম। প্রতিদিনের মতো সবাই যে যার কর্মস্থানে যাচ্ছে, আবার কেউ বা ফিরে আসছে। দুপুরের ভ্যাপসা গরমে মানুষ অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েছে। দুপুরে খা খা রোদে ধুলো ওঠা রাস্তা দিয়ে এলোমেলো পায়ে হেঁটে চলেছে তিন বন্ধু। আনায়া, মারিয়া, আলিফ। চোখে চশমা, একটু পরপর ঢেলে দিচ্ছে আলিফ। আনায়া তাকে কিছু বোঝাতে ব্যস্ত। তার কথা খুবই মনোযোগ সহকারে শুনছে আলিফ। তাদের ঠিক পিছনেই মারিয়া মন মরা হয়ে হাঁটছে, একটু পরপর হাই তুলছে। দুপুরে ভ্যাপসা গরমে মাথা ভন ভন করে ঘোরাচ্ছে মারিয়ার। গরমে নাক লাল হয়ে আছে, নাক মুখ কুচকে আসছে। তার সামনে আলিফ, আনায়া, দুইজন কথা বলতে ব্যস্ত। সহসাত একবার ক্ষমা চেয়েছে কাল ঘটনার জন্য আনায়া। আলিফ চুপচাপ শুনে যাচ্ছে, কোনো উত্তর দিচ্ছে না। আলিফ উত্তর না দেওয়াতে আরো বিরক্ত হয়ে আসে মারিয়া। মারিয়া বলে, তোর সমস্যা কি? পায়ে ধরে মাপ চাইলে তুই কথা বলবি? রেগে মারিয়া বলি ছাড়ে, মাপ চাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। জো আজ এটা প্যাক ব্যাগ বন্ধ কর, অসহ্য। আলিফ চশমা পিছনে ঠেলে জবাব দেয়। তার পিছনে আরো কিছু কথা শোনাতে চেয়েছিল, কিন্তু পিছন থেকে ডাক আসা চুপ হয়ে যায়। ডাকটা শুনে নাক মুখ কুচকে ফেলে মারিয়া। ডায়রিয়া! রাতুল দৌড়ে এসে দাঁড়ায় মারিয়ার সাথে। কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আমরা, দেখো এই গরমে রোদে তোমার জন্য দাঁড়িয়ে থেকে 2 গ্রাম শুকিয়ে গিয়েছি আমি। চলবে, পরবর্তী পার্টও আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।